আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিঅ্যাকশন দেয় না, বরঞ্চ রিঅ্যাকশন দেওয়ার জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে, যার উদাহরণ ছিল বিভিন্ন যুদ্ধক্ষেত্র। পুরো পৃথিবীতে গণতন্ত্রের ধারক বাহক, জনক এবং রক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের দাবি করে আসছিল, যেখানে 1960-এর দশকে কমিউনিস্ট থিওরি ব্যাপক ভিত্তিতে জনপ্রিয়তা পায়। এক্ষেত্রে ভিয়েতনামকে হুমকি হিসেবে দেখে ভিয়েতনামে হামলা করে কমিউনিস্ট শাসন ব্যবস্থা ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র। উপযুক্ত কারণ ছিল না, যার জন্য দক্ষিণ চীন সাগরে নিজেদের জাহাজে নিজেই আক্রমণ করে ভিয়েতনামে 1964 সালে এই অজুহাত দিয়ে সরাসরি আক্রমণ করে যুক্তরাষ্ট্র। দেখুন, একটি দেশে অতর্কিতভাবে হামলা করা বা গোপনে একটি মিশন পরিচালনা করে সেই দেশের বিভিন্ন সেনাবাহিনীর বডিগার্ডের আততায় সেই দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া, এর মানে এইটা নয় যে সেই দেশকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ফেলেছে যুক্তরাষ্ট্র বা সেই দেশ এখন যুক্তরাষ্ট্রের কথাই চলবে। এর উৎকৃষ্ট উদাহরণ হলো ভিয়েতনামের যুদ্ধ। ভিয়েতনামে 1964 সালের 5ই আগস্ট প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা এবং ব্যাপক হামলা করে, এবং প্রথম দিনেই ভিয়েতনামের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যায় এবং সেখানকার সরকারও কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। তবে 1964 সালে হামলা করলেও যুক্তরাষ্ট্র সাথে সাথে সেই দেশে প্রবেশ করতে পারেনি। 1965 সালের 4 নভেম্বর বিভিন্ন ধরনের বহু যুদ্ধ কাঠখড় পুড়িয়ে তারপর যুক্তরাষ্ট্র প্রবেশ করে। দীর্ঘ প্রায় 7 মাস সময় লেগেছিল ভিয়েতনামে প্রবেশ করতে। আর একবার ভিয়েতনামে প্রবেশ করার পর দীর্ঘ 20 বছর লেগেছিল সেই ভিয়েতনামের যুদ্ধ থেকে বেরিয়ে আসতে। যুক্তরাষ্ট্রের এবং দীর্ঘ 20 বছরের যুদ্ধে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে 58,000 সেনা নিহত হয়েছিল এবং $1 ট্রিলিয়ন খরচ হয়েছিল। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী গতকালই ঘোষণা দিয়েছে যে ভেনিজুয়েলায় পূর্ণমাত্রার যে হামলা সেটা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। যদিও এইটাকে কেন্দ্র করে তাদের অভ্যন্তরে ব্যাপক ধরনের দ্বন্দ্ব রয়েছে, যেমন ডেমোক্র্যাট এবং কংগ্রেস দুজনের মধ্যেই ব্যাপক দ্বন্দ্ব রয়েছে, তারা কিন্তু সেই বিষয়ে এগ্রি করছে না। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটি চীনের পাতা ফাঁদ। সেই পাতা ফাঁদে পা দিলে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা আর একটি দীর্ঘকালীন ভিয়েতনামের যুদ্ধে পড়ে যাবে এবং সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে আরো 20 থেকে 25 বছর সময় লাগতে পারে। মানে একবার যদি আপনি যুদ্ধে জড়িয়ে যান, সেখান থেকে একটি সুপার পাওয়ার দেশের খালি হাতে ফেরার কোনো সুযোগ নেই। বর্তমানে ভেনিজুয়েলার কোনো ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কোনো সেনাবাহিনী দখল করেনি, এমনকি ভেনিজুয়েলার উপকূল দিয়ে একটি সৈন্য প্রবেশ করার কোনো ধরনের প্রেক্ষাপট তৈরি হয়নি। পূর্ণমাত্রায় ল্যান্ড আক্রমণ করেই সেটা করতে হবে। আর এটা একটা জটিল বিষয়, কারণ ভেনিজুয়েলার সার্বিক যে ভূপ্রকৃতি এবং সার্বিক পরিস্থিতি অনেকটাই সেম ভিয়েতনামের মতো। দেখুন, একটি দেশের ভেতর যখন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেইমানি করে, তখন যে কোনো শক্তি নয়, একটি দুর্বল শক্তিকেও মোকাবেলা করা কঠিন, যেটা বর্তমানে ভেনিজুয়েলায় হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিরাপত্তা বাহিনী নিজেরাই এই মাদুরোকে অ্যারেস্ট করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। তবে দেশটির ক্ষমতার পরিবর্তন হয়নি। যদিও প্রেসিডেন্টের পরিবর্তন হয়েছে, তবে ভেনিজুয়েলায় মাদুরোর যে পার্টি রয়েছে তারা কিন্তু এখনো ক্ষমতায় রয়েছে এবং তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিচারপতির নির্দেশে নতুন একজন ব্যক্তিকে তারা নিয়োগ দিয়েছে। ভেনিজুয়েলার ক্ষমতায় মিস্টার মাদুরো ক্ষমতায় থাকলেন কিংবা না থাকলেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভেনিজুয়েলাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। আর নিয়ন্ত্রণে না আনতে পারলে ভেনিজুয়েলার বিশাল পরিমাণের তেলের সম্পদ এবং তাদের যে গোল্ডের সম্পদ রয়েছে তারা সেটা নিতে পারবে না। অবশ্যই শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে হবে, কন্ট্রোল আনতে হবে, তারপরেই তারা বিশাল আকৃতির বড় বড় তেলের কূপ খনন করে তেল নিয়ে যেতে পারবে। আর সেখানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বলতে পারেন শূন্য অবস্থায় রয়েছে, কারণ ভেনিজুয়েলার একটি ভূখণ্ড এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণে নেই এবং তারা এখনো পদাতিক সেনাবাহিনী প্রবেশও করতে পারেনি। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ভেনিজুয়েলার মিলিশিয়া বাহিনী ব্যাপক ভিত্তিতে গেরিলা যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে এই ভেনিজুয়েলার আশেপাশে যে দেশগুলো রয়েছে তারাও সহযোগিতা করছে। রাশিয়া সহযোগিতা করছে, চীনের মতো দেশ ব্যাপক ভিত্তিতে সহযোগিতা করছে এবং ইরানের বাহিনীও বর্তমানে এই ভেনিজুয়েলায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের যে বিমান বাহিনী রয়েছে খুবই শক্তিশালী, যেমনটা জানা যায় প্রায় 150টিরও বেশি স্টেথল যুদ্ধ বিমান এবং অন্যান্য যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, যেখানে F-35 এর মতো যুদ্ধ বিমানকে মোকাবেলা করা ভেনিজুয়েলার মতো দেশের জন্য খুবই কষ্টসাধ্য বিষয়। যখন হবে তখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মাটিতে নামতে হবে।
ভিয়েতনামে ঠিক যেভাবে জলাভূমিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে হামলা করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, ভেনেজুয়েলায় ঠিক একইভাবে জলাভূমিতে এইভাবে তাদের যুদ্ধ করতে হবে, যেটা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য কষ্টসাধ্য নয়, একটি জটিল বিষয়। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং তাদের সামরিক শক্তি সকল বিদ্যুতেই প্রযুক্তি নির্ভর এবং তারা বিমান হামলা এবং আকাশ হামলায় অত্যন্ত পারদর্শী। তবে পদাতিক হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যাপক দুর্বলতা রয়েছে। কারণ পদাতিক হামলায় বড় কোনো মিশনে বা বড় কোনো যুদ্ধে একেবারে রিসেন্টলি কোনো বড় সফলতা পেয়েছে তেমন কোনো নজির যুক্তরাষ্ট্রের মতো দেশের নেই। সুতরাং একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যার জন্য যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই ভেনেজুয়েলায় পদাতিক হামলা শুরু করেনি। এখনো তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে 20 বছরের জন্য যুক্তরাষ্ট্রের আর একটি যুদ্ধ অপেক্ষমান যদি ভেনেজুয়েলায় তারা আক্রমণ করে। দেখুন, যুক্তরাষ্ট্র এতদিন রাশিয়া এবং চীনকে বিভিন্ন পরিকল্পিত ফাঁদে পা দিয়ে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে তারা ফাঁসিয়ে দিতে চেয়েছে। রাশিয়াকে অলরেডি ইউক্রেনের যুদ্ধে তারা ফাঁসিয়ে রেখেছে। একই সুযোগ বর্তমানে এই রাশিয়া এবং চীনের কাছে এসেছে। সুতরাং ভেনেজুয়েলায় এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়া বলতে পারেন অনেকটাই আশীর্বাদের মতো রাশিয়া এবং চীনের জন্য।